সিরাজুল ইসলাম চৌধুরী শিক্ষাবিদ ও প্রবন্ধকার হিসেবে সমকালীন বাংলাদেশের সাহিত্যে একটি বিশিষ্ট স্থান অধিকার করলেও বেশ কিছু গল্প উপন্যাস লিখেছেন। তিনি মুক্তবুদ্ধি ও প্রগতিশীল সাহিত্য সংস্কৃতির ধারক বলে স্বতন্ত্র পরিচয়ে সুপরিচিত, তবে তার সাহিত্য সৃষ্টি বৈচিত্র্যধর্মী। প্রবন্ধ ও গবেষণা ছাড়াও তার প্রচুর অনুবাদ গ্রন্থ রয়েছে। বাংলাদেশের সাহিত্য সমাজ সংস্কৃতির বিভিন্নমুখী দিকগুলো অনুধাবন করে যে সাহিত্য রচনা করেছেন তার মধ্যে প্রতিফলিত হয়েছে সমাজ, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, জাতীয়তাবোধ, জাতীয় ঐতিহ্য, শ্রেণী সংগ্রামের ইতিহাস। আমি পাশ করেছি 56 সালে। ইউনিভার্সিটিতে তখন চাকরি খুব অল্প ছিল। আবু জাফর ওবায়দুল্লাহ কবি উনি চলে গেলেন সিভিল সার্ভিসে, তো ওই পদ খালি হলো, সেখানে আমি। প্রগতিশীল মন মানসিকতা নিয়ে তিনি বক্তব্য বিশ্লেষণ করছেন। দেশের শিক্ষা ও সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে তিনি ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত থাকায় এসব ক্ষেত্রে সমস্যা পর্যবেক্ষণ করা সহজেই সম্ভবপর হয়েছে। সমাজ ও রাজনীতি বিষয়ে তাঁর রচনাগুলো সমকালীন পরিচিতি সম্পর্কে ধারণা দিতে সক্ষম। খান 6 জন শিক্ষককে সতর্ক করে দিয়েছিল চিঠি দিয়ে যাওয়ার আগে, 1 সেপ্টেম্বর। তার মধ্যে আমিও ছিলাম। যে আলবদরদের যে তালিকা পরে প্রকাশ পেয়েছে, সেইখানে আমার নাম ছিল, আমার ঠিকানা ছিল না। যাদের ওই ডায়েরির মধ্যে যাদের যাদের ঠিকানা জানা আছে তাদেরকে দোকান থেকে তুলে নিয়ে গেছে, বাসা থেকে। আমি তো ক্যাম্পাসে ছিলাম না। সিরাজুল ইসলামের রচনাভঙ্গি সহজ সরল, সে কারণে পাঠকের হৃদয়গ্রাহী। বাবুলের বেড়ে ওঠা, কণার অনিশ্চিত যাত্রা, শেষ নেই তার উল্লেখযোগ্য উপন্যাস, গল্প ভালো মানুষের জগৎ, দরজাটা খোলো ইত্যাদি। অনুবাদ গ্রন্থের মধ্যে অ্যারিস্টটলের কাব্যতত্ত্ব, ইবসেনের বনহাস, হাউসম্যানের কাব্যের স্বভাব। প্রবন্ধ ও গবেষণা সাহিত্যের মধ্যে অন্বেষণ, দ্বিতীয় ভুবন, নিরাশ্রয় গৃহী, আরণ্যক দৃশ্যাবলী, অনতিক্রান্ত বৃত্ত, স্বাধীনতা ও সংস্কৃতি, একই সমতলে, ঊনবিংশ শতাব্দীর বাংলা গদ্যের সামাজিক ব্যাকরণ ছাড়াও এমন উল্লেখ করার মতো আরও বহু গবেষণা কর্ম। কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক সহ উল্লেখযোগ্য বহু পুরস্কার। আজ আমাদের শিল্পবাড়ির অতিথি ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী। সুধী দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি দর্জিবাড়ি নিবেদিত শিল্পবাড়ি অনুষ্ঠান দেখবার জন্য। আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সিরাজুল ইসলাম চৌধুরী, বিশিষ্ট শিক্ষাবিদ। কিন্তু শিক্ষাবিদের আড়ালে তার একটা অন্য পরিচয় আছে। তিনি অসংখ্য গল্প লিখেছেন, উপন্যাসও লিখেছেন। আজ আমরা স্যারের এই বিষয় নিয়ে তার সঙ্গে বেশি কথা বলবো। স্যার, আপনাকে স্বাগত জানাই শিল্পবাড়িতে। ধন্যবাদ। আমাদের সঙ্গে আরেকজন আছেন শাহজাহান আহমেদ বিকাশ। শাহজাহান আহমেদ বিকাশ, আপনার সঙ্গে যখন স্যার কথা বলবো তার তুলিতে রঙে আপনাকে আঁকবেন তিনি, এবং তিনি ইউডা বিশ্ববিদ্যালয় চারুকলা ডিপার্টমেন্টের চেয়ারম্যান। স্যার, কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো যাচ্ছি। শুরুতেই যে কথা বলছিলাম যে আপনাকে এদেশের মানুষ শিক্ষাবিদ হিসাবেই ভালো চেনেন, কিন্তু এর বাইরেও আপনার আরেকটা পরিচয় আছে। আপনি গল্প দিয়ে শুরু করেছিলেন। স্যার, গল্পটা কেন পরবর্তীতে বাদ দিয়ে আপনি প্রবন্ধে চলে এলেন? না, গল্প লেখার ক্ষেত্রে আমার আগ্রহ ছিল, এবং আমার এই আগ্রহটা তৈরি হয়েছিল ওই কিশোর বয়সে মুকুলের মহফিলের পাতা ছিল, ওই পাতা পড়ে। তো আমাদের আজাদ পত্রিকাতে এটা থাকতো, ওইখানে। তো সাহিত্যের শিক্ষকতার আরেকটা অসুবিধা আছে, সেটা হচ্ছে যে সাহিত্যের অধ্যাপকরা যা করেন সেটা হচ্ছে বিশ্লেষণ করেন, যে একটা রচনাকে বিশ্লেষণ করছেন, তাকে তার মধ্যে কী কী উপাদান আছে এগুলো দেখছেন, এগুলো পড়াতেও হচ্ছে এবং তাকে এটাকে অনুধাবনও করতে হচ্ছে। আর ওই যে গল্প বলছি আর ছোটো উপন্যাস বলছি, তারা কিন্তু সংশ্লেষণ করেন, নিয়ে আসেন, তারা নানান জায়গা থেকে উপাদানগুলোকে সংগ্রহ করে এক জায়গায় নিয়ে এসে একটা পরিপূর্ণ রূপ দেন। দুই রকমের, এটা হচ্ছে যে বিশ্লেষণ আর ওটা হচ্ছে সংশ্লেষণ। তো এই পার্থক্যটার মধ্যেও আমি মনে হয় এটা আমি পড়ে গেছি এই খপ্পরে, যে আমার চিন্তাধারাগুলো বিশ্লেষণমুখক হয়ে গেছে, এবং এইটাকে
এটা অধ্যাপনার একটা অসুবিধা যারা সাহিত্য চর্চা করেন। সেজন্য সাহিত্যের যারা চর্চা করেন তাদের মধ্যে অধ্যাপনা করলে এই অসুবিধাটা দেখা দেয় বলে আমার ধারণা, এবং তখন তারা ভালো যে করতে পারেন সুবিধাজনক হচ্ছে প্রবন্ধ লেখা। তো এই প্রবন্ধ লেখার দিকে আমি চলে গেলাম। আমি শেষ নেই উপন্যাসটা দিয়ে আপনার সঙ্গে কথার সূত্রপাত করি। শেষ নেই মুক্তিযুদ্ধের আখ্যান, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের পরবর্তী যে রাজনৈতিক বাস্তবতা এবং যে নায়ক আফতাব যে মুক্তিযুদ্ধ করেছিল, যে ভীষণ নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে মুক্ত সমাজ গঠন করবার জন্য, মুক্তিযুদ্ধের পর তিনি চেঞ্জ হয়ে গেলেন। আপনার দেখা চরিত্রই হয়তো। আমি এই উপন্যাস লিখেছি ঈদ সংখ্যার জন্য। তো ঈদ সংখ্যার জন্য একটা চাপ থাকে, দ্রুত দিতে হবে ওই সময়ের মধ্যে, আবার একটা সীমাও থাকে যে এর বেশি দেওয়া যাবে না। পরে আমি একটু বাড়িয়েছি, কিন্তু এটাকে আরো অনেক বড় করা দরকার, সুযোগ ছিল। আপনি এই উপন্যাসের যে একটা ক্যারেক্টার সুমন, মুক্তিযোদ্ধার সন্তান, ওর বাবা মারা গেছে, ওকে ও যখন বড় হয়ে উঠছিল, যখন দেখছিল যে মুক্তিযুদ্ধ পরবর্তী এই সময় রাজাকাররা স্বাধীনতা বিরোধী প্রতিষ্ঠিত হচ্ছে, ও প্রতিবাদ করার চেষ্টা করছিল। ওর পালক পিতা আফতাব সাহেবকে বলছিল যে এদের প্রতিরোধ করা যাবে না, কিন্তু ওকে আপনি মেরে ফেললেন। কেন মেরে ফেললেন? সেইটাই, এটা হচ্ছে যে পারা গেল না। আমাদের বাস্তবতাটা হচ্ছে যে ওইটা কিন্তু হারিয়ে গেল, আমরা ওই জিনিসটাকে ধরে রাখতে পারলাম না। মানে সেইটা ও তো প্রতীক হয়ে উঠেছিল, মুক্তিযুদ্ধের প্রতীক হয়ে উঠেছিল সুমন, কিন্তু মেরে ফেললেন। মানে কি আপনি কি এইটা বোঝাতে চেয়েছেন যে মুক্তিযুদ্ধ আমরা যেটা চেয়েছিলাম সেটা সম্পূর্ণ পাইনি? হ্যাঁ, এটা মনে হয়। এবং লেখক অনেক সময় এটা ঠিক সচেতনভাবে যে করে তা না, মানে এটা কিন্তু লেখক এইটা দাঁড় করিয়ে যায়, তখন তার মনে হয় যে এইটা তার যে উপলব্ধিটা ছিল সেই উপলব্ধিটাই এখানে মূর্ত হয়েছে, যে এখানে সে পারছে না এবং এই জায়গাটা তার জন্য অনুকূল না। মানে সে যে স্বপ্নটাকে লালন করছিল সেটা। এবং ওই উপন্যাসের একটি ক্যারেক্টার ছিল পারুল, প্রথম দিকে ছিল, সে শহর থেকে গ্রামে গিয়েছিল বেঁচে থাকবার জন্য, এবং রাজনৈতিক কর্মী আফতাবের সঙ্গে তার বিয়ে হলো। 71 সালে মুক্তিযুদ্ধ চলার সময় পাকিস্তানিরা সৈন্যরা তাকে তুলে নিয়ে গেল, এবং শেষ পর্যন্ত পারুলকে আর পাওয়া যায় না। কিন্তু গোটা উপন্যাসে পারুল একটি প্রতীক হয়ে উঠেছিল, একটা নারীর, একটা লড়াইয়ের, একটা মঞ্চনা। এই পারুলকে অন্যভাবে ফিরে আনা কি যেত? হয়তো যেত, আমি তো হ্যাঁ হয়তো যেত, কিন্তু সে যে হারিয়ে গেল, এবং ওইটাই বাংলাদেশের যেন মূর্তি, মানে এক অর্থে আপনি বলতে পারেন যে বিচ্ছিন্নভাবে ধর্ষণ হয়েছে, নারী নির্যাতন হয়েছে, কিন্তু গোটা বাংলাদেশই তো তখন এইভাবে গোটা বাংলাদেশই ধর্ষিত হয়েছে, একটা বধ্যভূমিতে পরিণত হয়েছে। সেই তার যেন তারই মূর্তিতে সে হারিয়েই যাবে, মানে কিন্তু হারিয়ে যাওয়াটাই একটা তবুও বাঁচোয়া, যে সে ওদের অধীনে থাকেনি, বা সে অধীনে সে তার বশ্যতা স্বীকার করতে হয়নি, বা তাকে ওই জায়গাটাতে সে অপমানিত হয়নি। মানে সে এইটা বোঝাতে চেয়েছেন, এইটা বোঝাতে চেয়ে মনে হয়। কণার অনিশ্চিত যাত্রা, হ্যাঁ, এই উপন্যাসটা একটা কণা প্রধান ক্যারেক্টার হয়ে উঠেছে পুরো উপন্যাসটার ভেতরেই, ওকে নিয়ে আবর্তিত হয়েছে। কিন্তু শেষে গিয়ে আমার মনে হচ্ছে যে কণার যাত্রা তো অনিশ্চিত নয়, বরং নিশ্চিত। সে হাসপাতাল তৈরি করবে, তার বাবার স্বপ্ন করবে। আপনি অনিশ্চিত যাত্রা এই নামটা কেন দিলেন? অনিশ্চিত যাত্রা মানে সে জানতো না, কিন্তু মানে এইটা হলো ধীরে ধীরে এইটা তৈরি হয়েছে যে তার, এবং সেই মানে যখন শুরু করেছিল সে জানতো না, কিন্তু আস্তে তখন যখন তার থেকে স্বপ্নটাকে যে এখন একটা স্বপ্ন ধারণ করছে, তো এই অনিশ্চিত ওই অনিশ্চিত ছিল যাত্রাটা, এবং যাত্রার ধারণাটা কিন্তু আমার এখানে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, যে সে চলতে গিয়ে এইরকম একটা জায়গা। তাহলে উপন্যাসটার নাম হতে পারো কণার যাত্রা। কিন্তু অনিশ্চিতটাই কিন্তু আবার সাহিত্যে তো আপনি এটা জানেন যে একটু আড়াল তৈরি করতে হয়। কণার যাত্রা বললে খুব একটা মনে হয় যেন সাংবাদিকতা, একটা অনিশ্চয়তাটা না থাকলে এটা মনে হয় যেন একটা সাংবাদিক প্রতিবেদন তৈরি করা হচ্ছে, যে সে এই হলো ঘটনা, এইরকম হলো। আপনার যে দুটো উপন্যাস, এর মধ্যে কিন্তু মুক্তিযুদ্ধ একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, বিশেষ করে শেষ নেই এইটায়, এবং কণার অনিশ্চিত সেটার মধ্যে উপন্যাস এই মুক্তিযুদ্ধ আছে। এই মুক্তিযুদ্ধকে আপনি কিভাবে অনুধাবন করেন? মুক্তিযুদ্ধকে আমি এক দেখতে পাই যে মুক্তিযুদ্ধের মূল জায়গাটা আমার কাছে এরকম মনে হয় যে এইটা জাতি সমস্যার সমাধানটা হওয়া দরকার ছিল। আমাদের দেশে দুটো সমস্যা ছিল, একটা সমস্যা হচ্ছে শ্রেণীর, আরেকটা সমস্যা হচ্ছে জাতির।
এখন জাতি সমস্যার সমাধানটা আমরা করতে পারিনি, এই যে সেজন্যই কিন্তু আমার একটা আত্মজীবনীমূলক লেখা আছে, 2 খণ্ড বেরিয়েছে ছোট, তার মধ্যে আমি তার নাম দিয়েছি 2 যাত্রায় 1 যাত্রী, অর্থাৎ 2 বার আমরা স্বাধীন হলাম, আর যাত্রী হচ্ছে যেন আমিও যাত্রী, যেন আমার দেশও যাত্রী। তো এই জায়গাটা হচ্ছে যে ওই মুক্তিযুদ্ধের ওইটা তো প্রথম যাত্রায় তো আমরা মুক্ত হতে পারলাম না, আবার দ্বিতীয় একটা যাত্রা করতে হচ্ছে, কেননা জাতি সমস্যার সমাধানটা কিন্তু প্রথম যাত্রায় হলো না। পাকিস্তানি জাতীয়তাবাদ কোনো জাতীয়তাবাদ না, মানে, এবং উপমহাদেশে কমপক্ষে 17টা জাতি ছিল ভাষাভিত্তিক, পাকিস্তানেও আমরা হিসাব করতে পারি যে 6টা জাতি ছিল। কিন্তু এই যে জাতি সমস্যার সমাধান হচ্ছে না, সেই সমস্যার সমাধান করার জন্যই মুক্তিযুদ্ধটা অনিবার্য ছিল। এবং সেই মুক্তিযুদ্ধের আপনি একজন প্রত্যক্ষদর্শী, হয়তো সরাসরি ভূমিকা নেননি, সেই মুক্তিযুদ্ধকে এখন এখানে এসে আপনি কিভাবে মূল্যায়ন করেন? না, মুক্তিযুদ্ধকে আমি মূল্যায়ন করি যে এইটা অনিবার্য ছিল জাতি সমস্যা মীমাংসার জন্য, কেননা পাকিস্তান টিকতো না। পাকিস্তান যদি 71 সালে না ভাঙতো তাহলে 10 বছর পরেও হলেও ভাঙতো, এটা টেকার কোনো কারণ ছিল না। তার কারণ এইটা নয় যে দূরত্ব ছিল, তার একটা কারণ হচ্ছে বৈষম্য ছিল, এবং এই বৈষম্যটা জাতিগত রূপ নিয়েছিল। পাকিস্তানের যে শাসক তারা ছিল পাঞ্জাবি, এবং এই পাঞ্জাবিরা শাসন করেছে এই যোগ্যতায় যে তারা সামরিক বাহিনীতে ছিল বেশি করে, এবং পাকিস্তানের লম্বা ইতিহাস সামরিক শাসনের ইতিহাস। তো ওই সামরিক পাঞ্জাবি যে আধিপত্য, তারা কিছুতেই চায়নি যে অন্য জাতিসত্তাগুলো এখানে বিকশিত হোক, এবং যেহেতু বাঙালিরা সংখ্যায় বেশি, তারা শতকরা 56 জন, তো তারা মেনে নেবে না এবং মেনে নিচ্ছিল না, কিন্তু তাদেরকে ঠান্ডা করার জন্য তারা একেবারে সশস্ত্র জায়গাটাতে চলে গেল। তো ওরাও কিন্তু জাতীয়তাবাদের দ্বারাই পরিচালিত, পাঞ্জাবি জাতীয়তাবাদ, ওরাও মনে করছে যে আমরাই কর্তা, আমাদের কর্তৃত্ব চলে যাবে, এবং আমাদের বাংলাদেশ স্বাধীন হয়ে গেলে কেবল যে বাংলাদেশ স্বাধীন হবে তা না, তারা দেখতে পাচ্ছিল যে পাঞ্জাবি শাসন মানবে না, সিন্ধিরা মানবে না, বেলুচরা মানবে না, পাঠানরা মানবে না, এমনকি মহাজির যারা উর্দুভাষী তারাও মানবে না। তো ওই জায়গাটাও কিন্তু তাদের ভীতিটা ছিল, এটা মূলত হচ্ছে পাঞ্জাবি ভীতি। এবং এর সঙ্গে যে ভুট্টো জড়িত হয়েছিল, ভুট্টো জড়িত হয়েছে তার নিজের লোভে, তার জাতিগত ক্ষমতার জন্য, কিন্তু তাকে আবার পাঞ্জাবির সাথে, সেনাবাহিনীর সাথে আঁতাত করতে হচ্ছে। এবং ভুট্টোর যে প্রতিনিধিত্ব সেইটা খুব যে সে কিন্তু বেলুচিস্তানে একটাও আসন পায়নি, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে খুব সামান্য পেয়েছে, সিন্ধুতে কিছু পেয়েছে, পাঞ্জাবি বেশি পেয়েছে। এবং সেই পাঞ্জাবি কিন্তু পাকিস্তানে আসন সংখ্যা ছিল 138টা, তার মধ্যে ভুট্টো পেয়েছে 81টা। তার মানে তার এটা নাই, কিন্তু সে মনে করছে যে তার ক্ষমতায় যেতে হবে, সেই ক্ষমতায় যাবার জন্য সে সামরিক বাহিনীর লোকগুলোর সাথে আঁতাত করেছে। স্যার, আমরা আপনার সাহিত্যে ফিরে যাই। ছোট গল্প আপনার বাচ্চাদের জন্য আপনার মোটামুটি একটু ভালো লেখা আছে, কিশোর গল্প। একটা গল্প আছে, দরজাটা খোলো। রিঙ্কু শুরুটা হলো ও দরজা খুলছে না, দরজা ধাক্কা ছোড়া মা খুলছে না, এবং গল্পের যখন শেষে গেলাম দেখলাম যে ওর দরজাটা খুলে গেছে মনোজগতের, অন্তরের, বহির্জগতেরও। এই গল্পটার প্রতীকটা কি? এই প্রতীকটা 2 রকম প্রতীক আছে। একটা প্রতীক হচ্ছে আমার ব্যক্তিগত, আমার সবসময় মনে হতো যে বাইরে গেলে আমি যদি হারিয়ে যাব, অথবা বাড়িতে এলে দরজাটা বন্ধ পাবো। তো এই একটা শৈশব কৈশোরে এই অনুভূতিটা ছিল, দরজাটা ধাক্কা দিচ্ছে, এই দেখছে বন্ধ, তারপরে তাহলে সে মুক্তিটা কোথায় পাবে? মুক্তিটা পাবে ভেতরে, কিন্তু রাষ্ট্রভাষা আন্দোলনের কথা আছে, যে সেই রাষ্ট্রভাষা আন্দোলনই মুক্তির যে একটা জায়গা দেখাচ্ছে। তো ওই প্রতীকটা আমি খুব স্থূলভাবে এবং চমৎকারভাবে এনেছেন যে দরজাটা খোলো, মানে দরজাটা খুলতে হবে, এবং খুলতে না পারলে আমরা আটকা পড়ে আছি, আমরা বিকশিত হতে পারছি না, এই কিশোরও বিকশিত হতে পারছে না, এবং আমরা সমষ্টিগতভাবেও আমরা বিকশিত হতে পারছি না। একটু উপন্যাস বাবুলের বেড়ে ওঠা, এই বাবুল কি সিরাজুল ইসলাম চৌধুরীর কৈশোরের বাবুল? না, আমি না, কিন্তু এই সমস্যাগুলো আমাদের কৈশোরের কালে ছিল, যে আমরা যখন বড় হচ্ছি তখন যেরকম পরিবেশটা পাচ্ছি, সেই পরিবেশে যে নিষ্ঠুরতা আছে, সেখানে প্রতিযোগিতা আছে, সেখানে সন্তোষ আছে, এবং যে জায়গাটাতে এই জায়গাটাতে আমি ধরার চেষ্টা করেছিলাম সেটা হলো যে একটা মধ্যবিত্ত তাদের আকাঙ্ক্ষাগুলো কিন্তু বস্তুগত আকাঙ্ক্ষা, বস্তুগত সাফল্যের,
বাবা যখন এই জায়গায় চলে যায়, একটু সাফল্যের জায়গায় চলে গেল, তখন সন্তানকে তারা যে উপেক্ষা করছে, সেই সন্তানটা কিন্তু খুব হারিয়ে যাচ্ছে, সে কোনো একাকী হয়ে যাচ্ছে। তো এই যে একাকিত্বটা, যেটাকে আমরা বিচ্ছিন্নতা বলি, বা আমার প্রবন্ধে আমি বারবারই এটার উল্লেখ করি যে বিচ্ছিন্নতা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে বাবা মার মধ্যেও একটা বিচ্ছিন্নতা তৈরি হচ্ছে। যখন তারা কম বিত্তবান ছিলেন বা তাদের স্বাচ্ছন্দ্য ছিল না পরিবারে, তখন তাদের মধ্যে যে একাত্মবোধ ছিল, তারা একসঙ্গে বসেছে, একসঙ্গে হচ্ছে এবং তাদের সুখ দুঃখগুলো যেন পরস্পরকে ভাগ করে নিচ্ছে। এই বাবা যখন চাকরিতে গেল এবং বড় চাকরিতে গেল, জাহাজ কোম্পানিতে গেছে, তখন তার যে সমৃদ্ধিটা এলো, সেইটা কিন্তু তার দাম দিতে হচ্ছে তার নিজেকেও, যে তিনি নিজেও এরকম থাকতে পারছেন আগের মতো, দাম দিতে হচ্ছে কিশোরদেরকে। এবং এই উন্নতির যে বোঝা, সেই বোঝা কিশোরদেরকে বহন করতে হচ্ছে। এই জায়গাটাতে আমার মনে এইটা মানে সচেতনভাবে সাজিয়ে এরকমভাবে করিনি। বিকাশ ভাই, আপনার রঙের তুলিতে ক্যানভাসে স্যারকে কতটুকু ধরলেন? স্যারের কথাগুলো শুনে আমার অসম্ভব ভালো লাগছে, আর সেই ভালো লাগাগুলোই আমার তুলির স্পর্শে কিছুটা প্রকাশ করার চেষ্টা করছি। আমি জানি না স্যারের মধ্যে কতটুকু হবে, আর একদম স্যারের হুবহু অনুকৃতি আমি করছি না। আমি যে সময়টি পার করছি তার একটা রিফ্লেকশন একটু পরে হয়তো আমরা বুঝতে পারবো। তো কতটা স্যারের মতো হবে এবং কতটুকু স্যারের মতো হয়েছে, এটা স্যার যখন দেখবেন আশা করছি তখন হয়তো বোঝা যাবে। স্যার, আপনার একটা গল্প আছে ভালো মানুষের জগৎ নামে। এখানে হচ্ছে, আমি জানি না আপনার মনে আছে কিনা, হয়তো অনেকদিন পরেনি, আহমদ আলী, তার জগৎটা তার স্ত্রীর সন্তুষ্টিও করতে পারছে না, এক ধরনের টানাপোড়ন, অথচ সৎ থাকতে চায়। কিন্তু আমাদের তো সৎ থাকতে চায়, ভালো মানুষের জগৎ, তার জগৎটা তো আসলে ভালো থাকে না, অন্ধকার এবং নানা জায়গায় সে পরাজিত হচ্ছে। এটা কেন স্যার? এই ভালো মানুষরা কেন পরাজিত হয়? পরাজিত হচ্ছে, এই উত্তরটা একটু শুনবো, একটু ছোট্ট বিরতি থেকে আসে। শুধু দর্শক, আপনারা দেখছেন শিল্পবাড়ি, পরিবেশিত হচ্ছে দর্জিবাড়ির সৌজন্যে। আর আজকে আছেন সিরাজুল ইসলাম চৌধুরী। থাকুন আমাদের সঙ্গে, আমরা ছোট্ট বিরতি নিয়ে আসছি। শুধু দর্শক, কৃতজ্ঞতা জানাই আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের এই সময়ের এক অসাধারণ মানুষ সিরাজুল ইসলাম চৌধুরীর সঙ্গে। স্যার, আপনার ছোট গল্প ভালো মানুষের জগৎ নিয়ে আমরা কথা বলছিলাম। আহমেদ আলী কেন ভালো মানুষের জগৎটা সে পেল না? কেন তার জগৎটা অন্ধকারে ভরা পরিপূর্ণ হলো? সে কেন পরাজিত হচ্ছে? এটা হচ্ছে দুটো জিনিস এখানে আমার অনুভূতির মধ্যে ছিল। একটা হচ্ছে যে আমলাতান্ত্রিক জগৎটা এইরকমই, মানে এইখানে কে কাকে জব্দ করতে পারে, কে কাকে মানে চামড়া ছিলতে পারে, আমরা চিনতে পারে, এবং উপর কর্তা হলেই একই বন্ধু, একই সাথে বড় হয়েছে, ঘটনাক্রমে সে উপরে চলে গেছে, তো নিচের লোকটাকে কিভাবে সে ব্যবহার করে, এটা এক নম্বর। আর দু নম্বর, কিন্তু এই যে আমলাতান্ত্রিকতার এই জগৎটা আমলাতান্ত্রিক, আমলাদের জগৎ, কিন্তু এরা কিন্তু আবার স্বাধীন নয়, এরা একটা ব্যবস্থার মধ্যে আছে। এই ব্যবস্থাটা হচ্ছে পুঁজিবাদী ব্যবস্থা। আমি কিন্তু পুঁজিবাদকে খুব ভালোভাবে চিনতে পারি, যতই বয়স বেড়েছে ততই আমার কাছে পুঁজিবাদ প্রত্যক্ষ হয়ে উঠেছে। এবং আমি দেখতে পারি যে পুঁজিবাদ হচ্ছে এই নিপীড়নমূলক ব্যবস্থা, যেখানে প্রবল দুর্বলের উপর নিপীড়ন করবে, এবং প্রবল কেবল যে নিপীড়ন করবে তা না, দুর্বলের কাছ থেকে নিয়ে নেবে, শোষণ করবে, কেড়ে নেবে। তো এই শোষণের যে প্রক্রিয়া, সেইটাই আবার ওই বন্ধুত্বের মধ্যেও চলে আসে, যে ওই যে ওর বন্ধু সে চলে গেছিল, পাকিস্তানে চলে গেছিল, তারপরে সে ওখানে চাকরি করতো, ফেরত এসে সে আবার এখানে হাজির হয়েছে। আবার আমাদের স্ত্রী হচ্ছে ওর প্রাক্তন প্রেমিকাও বটে, প্রেমিক, এবং সে বিয়ে করেনি তখন। তখন সে যেহেতু পাকিস্তানে চলে যাচ্ছে, সে আরো ভালো পরিবারে বিয়ে করবে, তার ভেতরের এই ঘটনাটা, আকাঙ্ক্ষা। তো এখানে আবার সে এসে, কিন্তু আবার এর মধ্যে হয় কি, যে এইটা সবসময় সত্য যে এই নিম্ন মধ্যবিত্তের মধ্যে একটা হীনমন্যতা জমে ওঠে। মানে এই যে যেহেতু সে ওই একই বন্ধু, ও উপরে কাজ করছে, নিচে কাজ করছে একই অফিসে, তার মধ্যে হীনমন্যতার বোধ তৈরি হয়। এবং এই হীনমন্যতার বোধটা কিন্তু ভেতরে ভেতরে মানুষটাকে খুব দুর্বল করে, এবং তার জীবনটাকে সে মনে করে যে কীরকম সংকীর্ণ হয়ে যাচ্ছে। আর ভালো মানুষ কথাটা একটু এখানে একটা আছে, যাকে আয়রনি বলে। সে তো সে সমাজে ভালো মানুষ বলে পরিচিত না, কিন্তু কেননা সে ভালো কাজ করতে পারছে না, এমনকি পরিবারও তার উপর সন্তুষ্ট না, তার যে বাবা মা তারাও সন্তুষ্ট না, যে তুমি কিছু করতে পারো না, তোমার ক্ষমতা নেই, ক্ষমতা দেখতে চায়। এবং ক্ষমতাই হচ্ছে এই জায়গাটাতে সমাজের প্রধান সত্য, প্রধান অনুষঙ্গ এই গল্পের। আপনার আরেকটা গল্প সীমান্তে।
সীমান্তে যে গল্পটা, একটি মেয়ে ও 10 বছর পর দেশে ফিরবে, ওর বিদেশি জামাই নিয়ে আসবে, ওর বাবা হচ্ছে আজমল আলী, আজমল আলীর একটা ছোট ভাই আছে আকবর, ও একটু প্রতিবন্ধী টাইপের, কিন্তু যখন জামাই আসবে সব কিছু বিদেশি জামাই আসবে, বাড়িটা প্রস্তুত হচ্ছে, কিন্তু ওর চাচাটাকে যে একটু প্রতিবন্ধী তাকে বাড়িটা ছেড়ে চলে যেতে হলো এই কারণে যে বিদেশি জামাই এসে এরকম একটা প্রতিবন্ধী দেখবে বা এরকম একটা অসুস্থ মানুষকে দেখবে। নির্মম একটা গল্প, কিন্তু সব যখন প্রস্তুত, কিন্তু মেয়েটি এলো না, তার কারণ বাংলাদেশে বন্যা হচ্ছে এবং জামাই এসে বিদেশি একজন মেহমান এসে বন্যা দেখবে, এবং পুরো ঘটনাটা একটা অন্যরকম একটা জায়গায় নিয়ে গেছেন। আমি এটা কিন্তু প্রতীক হিসেবে দাঁড় করাই নেই, কিন্তু প্রতীক হয়ে দাঁড়ায় আর কি, প্রতীক হয়ে দাঁড়াচ্ছে। আমি কিন্তু হয়তো মানে লেখক এইভাবে চিন্তা করেন না যে যান্ত্রিকভাবে একটা সাজান না। প্রতীক হিসেবে যদি আমি ধরি যে এই মেয়ে বিয়ে করেছে জার্মানিতে, যে জার্মান ছেলেটা খুব ভালো, কিন্তু তার মধ্যে একটা বোধ আছে যে আমার দেশ তো এত দরিদ্র, এই দেখলে সে কিছুতেই কিন্তু আনতে চায়নি, ওই গ্রামে আনতে চায়নি, জোর করেই আসছে। কেননা ওর আবার অন্যরকম দৃষ্টিভঙ্গি, সে একটা মনে করছে নতুন দেশে যাবে, হ্যাঁ, বুদ্ধিজীবী টাইপ, তো সে এখানে আসতে চাচ্ছে। তো এইখানে আবার বন্যা হয়েছে, এখন তো ভয়ঙ্কর রকম নোংরা হয়ে যাবে সমস্ত পরিবেশ, এবং তখন সে ভীষণ লজ্জা পাবে। সে ভাবছে যে এতটা খারাপ যে ওই হয়তো ছেলেটা, তার স্বামী হয়তো কল্পনা করতে পারেনি। তো তার মধ্যে একটা আতঙ্ক তৈরি হলো। সে তখন বলল যে না, যাবে না, এটা অজুহাত পেয়ে গেল যে না যাওয়ার জন্য। সে কিন্তু আসতে চাচ্ছিল না, একলা আসতে চাচ্ছিল, কিন্তু স্বামীও আসতে চায়। তো এটাও আপনি প্রতীকের মতন দাঁড়িয়ে যায় এই জন্য যে এই যে উন্নয়নের জায়গাটা, এই উন্নয়নের জায়গাকে আমাদের অনেক রকম মাসুল দিতে হচ্ছে। আমার ভাইকে ত্যাগ করতে হচ্ছে, আমার সন্তান সে আসতে পারছে না ফেরত, যেহেতু সে সন্তান আরেক ধরনের জীবনে অভ্যস্ত হয়ে গেছে। আপনার আরেকটা গল্প স্যার, সেটা হচ্ছে হারাবার কিছু নেই, যে নিজামের সঙ্গে ওর বন্ধু, নিজাম হচ্ছে রাজাকারের পুত্র, তার ব্যবসা, টাকা পয়সা আছে, আর যে বন্ধুটি যার সঙ্গে যুক্ত হয়েছে সে একটা চাকরি ছেড়ে দিয়ে এখানে যুক্ত হয়েছে এই কারণে যে এখানে থাকলে সে অনেক ক্ষমতা পাবে, টাকা পয়সা পাবে। মুক্তিযুদ্ধ কাছে কি টাকা পয়সাটা এভাবেই বিলীন হয়ে গিয়েছিল মুক্তিযুদ্ধ পরবর্তী টাইমে? এটাও মধ্যে আবার আমি যদি বিশ্লেষণ করি, কেউ যদি বিশ্লেষণ করতে চান বলতে পারবে এটাও একটা প্রতীক, যেন এই যে মুক্তিযুদ্ধের যারা স্বপ্ন দেখেছিল, যারা যুদ্ধ করেছিল, যারা আত্মত্যাগ করেছিল, তারা কি করে আত্মসমর্পণে বাধ্য হলো, কি করে তারা নিগৃহীত হলো তাদের হাতে, যারা এই মুক্তিযুদ্ধই যাদেরকে সুযোগ এনে দিয়েছে সম্পদ আহরণের, এবং সেই সম্পদ তারা দ্রুত আহরণ করেছে, অনৈতিকভাবে আহরণ করেছে। তো করুণ জায়গাটা হচ্ছে এইটে যে মানে যারা আত্মত্যাগ করেছে তারাই অধীনে চলে যাচ্ছে, যারা আত্মত্যাগ করে নাই শুধু না, যারা সহযোগিতা করেছিল ওই ব্যবস্থার সঙ্গে, রাজাকার না হোক, ওই ব্যবস্থার মধ্যেই ছিল, তারা যুদ্ধে যায়নি, তারা এই ব্যবস্থার মধ্যে হয়তো সমঝোতা করে টিকেছিল, কিন্তু তাদের খাতেই ক্ষমতা চলে গেছে। স্যার, আপনার একটা অনুবাদ হোমারের ওডিসে বা কিশোরদের জন্য খুবই চমৎকার। এই যে ওডিউস, এই কিসের প্রতীক? না, এইটা তো প্রতীক এখন করলে সে তো একটা যাত্রী এবং সে যাত্রা করছে। তো এই আবার যাত্রীর কথাটা আমি দেখতে পাচ্ছি যে আপনার কথার সূত্র ধরে, এবং এখানে যেহেতু আপনি জিজ্ঞেস করছেন, আমার মনে হয় যে যাত্রীর ব্যাপারটা আমার ভেতরের মধ্যে একটা যেন কোথাও আছে, যে জন্য এই গল্পটাই আমাকে করেছে। এখন আমি এইটা আবার কাহিনী আছে, কিশোর বাংলা বলে একটা পত্রিকা বেরোতো, দাদুভাই সম্পাদিত, রফিকুল হক দাদুভাই, হ্যাঁ, তো ওইটাতে লেখার জন্য খুব তাগিদ দিচ্ছিল আমাকে। তো আমি বলছিল যে একটা ধারাবাহিক লিখবেন। তো ধারাবাহিক লেখায় আমি দেখলাম যে এইটা ওই গল্পটাকে অনুবাদ না, এক গল্পটাকে কিশোরদের উপযোগী করে একটা বলা যায়, এবং ধারাবাহিকভাবেই বলা যায়। তো এটা আমি ধারাবাহিকভাবে লিখেছি। কিন্তু আরেকটা গল্প যে আছে, এই গল্পটার উল্টো গল্প, যে হোমারেরই গল্প, যে ইলিয়াডের গল্প, সেইটা আমাকে আকর্ষণ করেনি। সেইটা যুদ্ধের গল্প, এবং এইটা আকর্ষণ করলো কেননা এইটা একটা যাত্রা আছে, দীর্ঘ যাত্রা, লড়াই আছে, এবং অনিশ্চিত বললেন, কণার অনিশ্চিত যাত্রা। কিন্তু আবার একটা আনুগত্য, দেশে ফিরতেই হবে, নানান রকম বিপদের মধ্যেও দেশে ফেরার কথা ভাবছে,
আবার যখন প্রাচুর্য পেয়েছে, তাকে ওই খুব সমাদর পাচ্ছে, তখনও ভাবছে দেশের কথা স্ত্রী, ভাবছে। সন্তান, দেশ। স্যার, আমি একটু অন্যদিকে যাই। আপনার প্রবন্ধের বইয়ের নাম হচ্ছে দুই বাঙালির লাহোর যাত্রা। দুই বাঙালির লাহোর যাত্রা। শেরে বাংলা 40 সালে গিয়েছিলেন লাহোর প্রস্তাব পাকিস্তানের পক্ষে। আরও এক বাঙালি শেখ মুজিবুর রহমান 66 সালে গিয়েছিলেন 6 দফা, যে পাকিস্তান 40 সালের এক প্রস্তাবে তৈরি হয়েছিল, 66 সালে শেখ মুজিবের প্রস্তাবে সেই পাকিস্তানের বিরুদ্ধে ভাঙা এবং গড়া। অদ্ভুত একটা ব্যাপার। হ্যাঁ, এবং ওই লাহোরেই, সেই লাহোরে, শহরে, একই জায়গায়, ওই পাঞ্জাবেই। এবং ওই পাঞ্জাবিরাই কিন্তু, যেটা বলছিলাম যে পাকিস্তানকে কিন্তু তারা, ওই পাকিস্তানের প্রথম অক্ষরই হচ্ছে পি, তো ওইটা পাঞ্জাব। এবং জিন্না সাহেব বারবারই বলতেন যে পাঞ্জাব ইজ দ্য হার্ট অফ পাকিস্তান। তো এই জায়গাটাতে দুই বাঙালিকে, এক বাঙালি গেছিলেন লাহোর প্রস্তাব উত্থাপন করলেন, গিয়ে তিনি বুঝতে পারেন নাই, তার হাতে প্রস্তাবটা কিন্তু তার তৈরি ছিল না, প্রস্তাবটা ওরাই তৈরি করে রেখেছিল। তা শেরে বাংলা তখন এই উপাধিটা কিন্তু তারাই দিয়েছে, জিন্না দিয়েছিলেন। লখনৌতে উনি গিয়েছিলেন 37 সালে, উনি মুসলিম লীগের সাথে যুক্ত হয়ে উনি প্রধানমন্ত্রী হলেন। তারপরে উনি লখনৌতে গেছিলেন মুসলিম লীগের অধিবেশনে, সেইখানে তারা শেরে বাংলায় বলেছে, এবং ওইখানে জিন্নাও তাকে শেরে বাংলা বলেছে। তারপরে উনি ওনার হাতে তুলে ধরেছে এইটা, যে প্রস্তাবটা উনি পড়ে দিয়েছেন। উনি বোঝেনও নাই যে প্রস্তাব আসলে গুরুত্বপূর্ণ হবে, কেউ বোঝেনি। তো এখন আবার কিন্তু 66 সালটা কিন্তু বুঝে শুনে হয়েছে, এবং বোঝা গেছে যে ওই পাকিস্তানটা ভুল ছিল, মানে ওইটে আমাদেরকে মুক্তি আনতে পারেনি। তো আরেকজনকে যেতে হচ্ছে, আরেক বাঙালিকে ওইটাকে নাকচ করার জন্য। কিন্তু আবার এর মধ্যে একটা বক্রাঘাত আছে, সেটা হলো যে প্রস্তাব সেদিন উত্থাপন করা হয়েছিল, ওই যে লাহোর প্রস্তাব যেটা আমরা বলি, পাকিস্তান প্রস্তাব, সেইটার মধ্যে কিন্তু এক পাকিস্তান না, স্টেটস কথাটা ছিল। জি। তো সেই লাহোর, এই যে 6 দফা যেটা দিলেন শেখ মুজিবুর রহমান, তাতে কিন্তু উনি লাহোর প্রস্তাবের আলোকেই স্বায়ত্তশাসন দিতে হবে এটা বলছেন, অর্থাৎ বাংলাদেশ একটা স্টেট হবে, পশ্চিম পাকিস্তান একটা স্টেট হবে। কাজে ওইটা অনেকটা, আবার ওই লাহোর প্রস্তাব কিন্তু এই 6 দফার মধ্যেও আছে, এবং 6 দফার মধ্যে বলাই আছে যে এইটে স্বায়ত্তশাসন হবে লাহোর প্রস্তাবের অনুযায়ী, লাহোর প্রস্তাবের যে ধারণাটা ছিল সেই ধারণাটার মধ্যে। কিন্তু আবারও বক্রাঘাত হচ্ছে যে ওই পাঞ্জাবিরা আবার এটাকে মানতে পারছে না, তাদের লাহোর প্রস্তাবকেই তারা গ্রহণ করতে পারছে না। ইতিহাসের এই বক্রাঘাতগুলো খুব তাৎপর্যপূর্ণ। স্যার, জাতীয়তাবাদ, আপনার লেখার অন্যতম একটা অনুষঙ্গ হচ্ছে জাতীয়তাবাদ। আমি আপনার কাছে এই প্রশ্নটা রাখতে চাই বা জানতে চাই, সেটা হচ্ছে জাতীয়তাবাদ আসলে কি? একটি দেশে কি দুটি জাতীয়তাবাদ থাকতে পারে বা থাকা উচিত? বাঙালি জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদ। বাঙালি জাতীয়তাবাদ হচ্ছে বৈশ্বিক বাঙালি, পৃথিবীর সমস্ত বাঙালিকে নিয়ে একটি নিরঙ্কুশ জাতীয়তাবাদ। সেটাই 71-এর নির্বাচনের মধ্য দিয়ে, 71-এর মুক্তিযুদ্ধ স্বাধীন বাংলাদেশের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হলো। সেই জাতীয়তাবাদকে ভেঙে যখন বাংলাদেশি জাতীয়তাবাদ করা হয় এবং কিছু মানুষ মেনে নেয়, এই যে দান্দিকতা, এই যে দ্বন্দ্ব, এটা কিভাবে সম্ভব? আসলে বাংলাদেশি জাতীয়তা, একটা ছোট্ট বিরতি নিয়ে এই প্রশ্নের উত্তরটা নেব। শুধু দর্শক, আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সঙ্গে থাকবার জন্য। আজকে শিল্পবাড়িতে আছেন সিরাজুল ইসলাম চৌধুরী, কথা বলছি তার সঙ্গে, আপনারাও থাকুন তার সঙ্গে। ছোট্ট একটা বিরতি নিয়ে আবার ফিরে আসছি। শুধু দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ জানাই। কথা বলছিলাম স্যারের সঙ্গে। স্যার, জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদ, এখন জাতীয়তাবাদের প্রধান উপাদান আমি মনে করি, এবং এটা স্বীকৃতও বটে, ভাষা। আরও উপাদান আছে, ধর্ম আছে, ইতিহাস আছে, অর্থনীতি আছে, সংস্কৃতি আছে, স্থান আছে, আচার-আচরণ আছে। তো এই প্রধান উপাদান আমি মনে করি ভাষা। তো এখানে বাঙালির একটা জাতি, কেননা তারা বাংলাভাষী। তো এই বাঙালি সর্বত্র অনেক জায়গায় ছড়িয়ে আছে, কিন্তু একটা রাষ্ট্রের মধ্যে যে একটাই জাতি থাকবে এটাও সত্য না। একটা রাষ্ট্র এক ধরনের গঠন, তার মধ্যে একাধিক জাতি থাকতে পারে। মূল জাতি একটা হবে, থাকবে, তারাই করেছে, কিন্তু অন্য জাতিও থাকতে পারে। আপনি যদি ধরেন আমাদের এখানে এই বাংলাদেশেও এক জাতির রাষ্ট্র নয়, কিন্তু এখানে আমাদেরকে ছোট ক্ষুদ্র হলেও নৃগোষ্ঠীরা আছে, আদিবাসীরা আছে, এমনকি বিহারিরা আছে। তো এইদেরকে মেনে নিতে হবে।
তো সেই মেনে নেওয়াটার জায়গাটাতেই হলো এটাতে কোনো অসুবিধা নাই যে না, রাষ্ট্র অসুবিধা থাকার একটা, কথা না। এখানে বাঙালিরাই প্রধান, অন্য জাতিরাও জাতীয়তা, তাদের জাতীয়তা আলাদা, বাঙালির জাতীয়তা আলাদা, এবং তারা বাঙালি হওয়ার দরকার নেই, বাঙালি তারা তাদের মতো থাকবে, এরা এদের আমাদের মতো। এমনকি আমেরিকাতেও আপনি আজকে দেখছেন যে জাতিগুলো একটা আমেরিকান বিরাট একটা ইয়ের মধ্যে চৌবাচ্চার মধ্যে ঢুকিয়ে সবাইকে একসাথে করে দেওয়ার চেষ্টা হয়েছিল, কিন্তু সেটা তো টিকছে না এখন। তারা তো আলাদা আলাদা প্রত্যেকেই নিজেদের জাতিসত্তা নিয়ে উঠছে। তো এখন বাংলাদেশি জাতীয়তাবাদটা আনা হয়েছিল ইচ্ছাকৃতভাবে, সেইটা হচ্ছে এইটা আরোপিত একটা ব্যাপার, একটা যে এটার মধ্যে যে বাঙালিত্বটাকে কমিয়ে দেওয়ার জন্য, যে বাঙালিটা এরা বৈশ্বিক যে দৃষ্টিভঙ্গি সেটাকে খাটো করার জন্য এবং একটা সীমাবদ্ধ জায়গায় সীমিত করে দেওয়ার জন্য বাংলাদেশি জাতীয়তাবাদটা আমদানি করা হয়েছে। হ্যাঁ, এবং এরা আমরা পশ্চিমবঙ্গ থেকে আলাদা, এই কথাটাও বলার মধ্যে ভাবছিল যে আমরা লাহোর প্রস্তাবের মধ্যে যে পাকিস্তান হয়েছে, আমরা এখন লাহোর প্রস্তাবের বাস্তবায়ন করেছি, তো এখন তো মানে পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ আলাদা। তাদের এই পশ্চিমবঙ্গের লোকেদের কিন্তু ভারতের ধরা যায়, তাদেরও কিন্তু ভয়টা ছিল, ভারতের শাসক নয়তাদের ভয়টা ছিল যে দুই বাঙালি না আবার এক হয়ে যায়। এই দুই বাঙালি এক হওয়াটা কিন্তু এই যে ভাষাগতভাবে যেমন ধরেন দুই জার্মানি এক হয়ে গেছে, দুই কোরিয়া এক হতে পারছে না বলে খুব ইটের মধ্যে কষ্টের মধ্যে আছে। তো এই যে এই জায়গাটাতে তাদের একটা ভয় ছিল যে দুই বাঙালি এক হয়ে গেলে আবার আলাদা বাঙালি জাতীয়তাবাদ করলে, গড়ে উঠলে তারা বিচ্ছিন্নতা দাবি করবে। তো এই বাংলাদেশি জাতীয়তাবাদের কাজটা হচ্ছে ওইটাই, যে এখন আমরা বাঙালি পরিচয়টাকে একটু খাটো করে আমরা স্থানীয় পরিচয়টা, আমরা বাংলাদেশের মানুষ। তো এই জায়গার সমাধানটা হচ্ছে যে আমরা নাগরিক হচ্ছি বাংলাদেশের, জাতীয়তা বাঙালি, জাতীয়তাটা হচ্ছে বাঙালির। যেমন অন্যদের জাতীয়তাবাদদের আমরা বলবো যে যেমন ধরো আরব জাতীয়তাবাদ, আরব জাতি কিন্তু কতগুলো রাষ্ট্র, অনেকগুলো রাষ্ট্রের মধ্যে আরব জাতি থাকে, সেটা তো কিন্তু তাদের রাষ্ট্রের একটা জাতীয়তা আছে, আবার একটা তার বাঙালিত্ব যেরকম আছে সেরকম একটা জাতীয়তা আছে। এবং বাঙালি শুধু বাংলাদেশের নাই, পশ্চিমবঙ্গে আছে, সারা পৃথিবীর নানা সব জায়গায় আছে, ভারতের নানা জায়গায় আছে, সারা পৃথিবীতে এবং আমাদেরও বাঙালিরা অনেক জায়গায় আমেরিকায় রয়ে যাবে, বা ইউরোপে যারা আছে তারা হয়তো ওখানেই রয়ে যাবে, তার ওই রাষ্ট্রেরই নাগরিক থাকবে। আপনি লেভ তয়লস্তয়ের উপর একটা বই লিখেছিলেন, বিশ্ব সাহিত্যের পরিপ্রেক্ষিতে টলস্টয়কে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? টলস্টয়ের মূল্যায়ন হচ্ছে এই রকমের আমার কাছে, সেটা হচ্ছে যে টলস্টয় যেমন শেক্সপিয়ার নাটকের ক্ষেত্রে, টলস্টয় সেরকম উপন্যাসের ক্ষেত্রে, মানে তিনি শ্রেষ্ঠ। নাটকের ক্ষেত্রে যেমন আপনি শেক্সপিয়ারকে শ্রেষ্ঠ মনে করতে পারবেন পৃথিবীর পরিপ্রেক্ষিতে, এইখানেও টলস্টয়কে আপনাকে মানতে হবে যে তিনি উপন্যাসের মধ্যে তিনি শ্রেষ্ঠ। স্যার, আপনার আরেকটা বই আছে শেক্সপিয়ারের মেয়েরা। শেক্সপিয়ার তো অসামান্য নাটক, আপনি শুরুতেই বলেছেন। তার যে নাটকগুলো অসাধারণ, কোনো সমস্যা নেই, কিন্তু নাটকের মধ্যে যে নারী ক্যারেক্টারগুলি, এই নারীগুলো সুবিধাবাদী নারী, সংগ্রামী নারী নেই। এটা কি তার শ্রেণীকে প্রতিনিধিত্ব করেছেন? তার নাটক সময়কে এবং শ্রেণীকে দুটোকেই প্রতিনিধিত্ব করে। কোনো লেখকই কিন্তু সময়কে অতিক্রম করে যান এই অর্থে যে তার লেখার আবেদন ওই সময়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না। তা আমরা তাকে বলি যে সর্বজনীনতা আছে, সময়কে অতিক্রম করা আছে, লেখক এই লেখা স্থায়ী হয়ে যায়, সময়কে অতিক্রম করে। তিনি শ্রেণীর মধ্যেও থাকেন, শ্রেণীকেও অতিক্রম করে যান, কিন্তু আবার শ্রেণীর মধ্যে থেকেই লিখছেন, সময়ের মধ্যে থেকে লিখছেন। কাজী এই যে শেক্সপিয়ারের জীবনীতে আপনি দেখবেন যে তার সমাজে নারীর যে অধস্তনতা এটা স্বীকৃত ছিল, এবং অসামান্য নারী আছে, কিন্তু চরিত্র আছে, কিন্তু তারা ওই পুরুষতান্ত্রিক তার নিচে চাপা পড়ে আছে। কাজেই তাদেরকে ওই যে পিতৃতান্ত্রিক সমাজ তাকে ওই অধস্তন অবস্থায় রাখছে, এটা শেক্সপিয়ারের ধরতে পাচ্ছেন, এবং শেক্সপিয়ার এই সত্যটাকে উন্মোচিত করছেন যে অসামান্য মেয়ে তার ওখানে আছে। স্যার, 1971 সালে মুক্তিযুদ্ধ চলার সময় আমাদের যে বুচার টিক্কা খান, যে তার লিস্টে আপনার নাম ছিল। হ্যাঁ ছিল, ভয়ঙ্করভাবেই ছিল। আপনি তো বেঁচে আছেন, তো বোনাস লাইভ আপনার। হ্যাঁ, আমি জানতে পারলাম যে আমার নাম কিভাবে আছে। এমনিতে তো আমরা অনেক হইচই করছি, হ্যাঁ, তো নাম জানতে পারলাম যে পাকিস্তানিরা তো কাউকে চেনে না। পাকিস্তানিদের কিন্তু একটা অসুবিধা ছিল, ওরা তো এখানে বাইরে থেকে এসে কাউকে চেনে না, ওদের কাছে একটা লিস্ট দিয়েছে এখানকার স্থানীয় লোকরা, কিন্তু এই লোকগুলো কোথায় থাকে, ঠিকানা কোথায়, কিছুই তারা জানে না। তো তারা আমাদের পুলিশ বাহিনীর তখন যে স্পেশাল ব্রাঞ্চ ছিল,
সেইখানে তারা তালিকাটা পাঠিয়েছে। ওই ব্রাঞ্চে আবার আমার এক আত্মীয় ছিলেন, তিনি দেখে তো দেখছেন আমার নাম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের 10 জনের তালিকা চেয়েছে, আমার নাম 2-3 নম্বর বা 4 নম্বর কোথায় যেন একটা বসে আছে। তো উনি এসে বললেন যে তো তোমার নাম দেখে এসছি। আবার উনি এতটা রিস্ক নিলেন যে আমাকে নিয়ে অফিসে যেয়ে দেখালেন লিস্টটা, যে তোমার নাম এখানে আছে। আপনি গেলেন? আমি গেলাম ওই অফিসে বিকেলে, মানে যখন লোকজন ছিল না, তখন ওনার কামরায় চাবি ছিল ওনার কাছে, উনি দেখালেন টেবিলে যে এইটাই। তো ওরা পাকিস্তানি, ওরা আবার ঠিকানা কোথা থেকে দিয়েছে, ঠিকানা দিয়েছে বিশ্ববিদ্যালয় দিয়ে আমাদের যে ঠিকানা, চাকরির সময় দরখাস্ত করেছিলাম, কাজে ওইটা তো নিরাপদ হলাম। কিন্তু আমি বুঝে ফেললাম যে আমি এখানে নিরাপদ, আমি থাকিই নেই, বিশ্ববিদ্যালয় এলাকায় থাকিনি। তারপরে যখন দুটো ঘটনা তো পরবর্তী প্রমাণ পাওয়া গেল, টিক্কা খান যখন গভর্নর হিসেবে চলে যান, মালেক যখন গভর্নর হলেন, তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য সে তার ফাইল ছিল, বোঝা গেল এই ফাইল সে শেষ করে দিয়ে গেছে। এবং 6 জন আমাদের যাদেরকে প্রথমে তো হত্যা করা হয়েছে সেটা গেলই, 6 জন শিক্ষকের চিঠি দিয়ে গেছে সে যাওয়ার সময়। তো ওই চিঠি আমাদের তখনকার যিনি ভাইস চ্যান্সেলর ছিলেন তিনি ডেকে আমাদেরকে দিলেন। চিঠির মধ্যে ওই যে যেমন আমাদের সতর্ক করে দেওয়া হলো যে তোমরা অ্যান্টি স্টেট অ্যাক্টিভিটিস করলো। বুঝলাম যে ফাইলটা ডিসপোজ অফ করলো, যে এখানে আমাদের সিদ্ধান্ত দিল। দ্বিতীয়ত হলো যে রাজাকারদের এটা রাজাকারদের তালিকার মধ্যে পরেই যে তালিকা পাওয়া গেছে, রাজাকাররা যাদেরকে খুঁজছিল, রাজাকার বা আলবদররা মূলত হত্যা করছিল আলবদর বাহিনী। তো আলবদরের যে ডায়েরি একটা পাওয়া গেছে, তো সেটা ওই ইসের মধ্যে রাও ফরমান আলীর তৈরি, সেইটাই তার ওই ডায়েরির মধ্যে নাম আছে অনেকের, যাদের নামে ঠিকানা জানা আছে তাদেরকে ধরে নিয়ে যেতে পেরেছে। আমি দেখা গেল ওইটা প্রকাশিত হয়েছে পরে, কাগজে বেরিয়েছে, আমার নামও আছে কিন্তু আমার নামের ঠিকানাটা নেই। ঠিকানা আমি তো আর ওখানে থাকিনি না, আমি যে সমস্ত জায়গায় থাকি সেটা। ওই সময়টি কোথায় ছিলেন? আমি নানান জায়গায়, আমার কোনো স্থায়ী ঠিকানাই ছিল না, পালিয়ে বেড়াচ্ছিলেন। পালিয়ে এখানে ওখানে আত্মীয় স্বজনের বাড়িতে। আত্মীয় স্বজনরাও আবার এক ধরনের বিড়ম্বনার মধ্যে পড়তাম, বুঝতে পারতাম যে তারা নিজেরাই বিপদে আছে, আবার একটা বিপদে সে জুটলো, মানে এই অর্থে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তারা মারবেই, এরকম একটা ভাব পাকিস্তানিদের। তো আমরা দ্বিতীয়বার ওই রাজাকারদের হাত থেকেও বেঁচেছি, আবার টিক্কা খান মানে পাকিস্তান যে আত্মসমর্পণ করেছে সেই জন্য বেঁচেছি। দীর্ঘদিন ধরে যে আপনার জীবনের শুরু থেকে কিংবা যখন অধ্যাপনার সঙ্গে যুক্ত হলেন তখন থেকেই তো আপনি সমাজ মুক্তির, মানুষের মুক্তির জন্য লড়াই করছেন, কথা বলছেন, লিখছেন। আসলে মানুষের মুক্তি স্যার কোথায়, কত দূর, আদৌ কি আসবেই মুক্তি? না, মুক্তির সংগ্রামটা তো চলবেই, এবং মুক্তির সংগ্রাম আজকে আমি দেখতে পাচ্ছি, আমি পুঁজিবাদকে খুব ভালোভাবে এখন বুঝতে পারি, অনুধাবন করতে পারছি। পুঁজিবাদী সম্পর্কটা কিন্তু একটা জায়গায় এসে পড়েছে যখন সে ফ্যাসিবাদের রূপ নিয়েছে। এখন আপনি দেখবেন পৃথিবীময় গণতান্ত্রিক ব্যবস্থাটা ভেঙে পড়ছে এবং এমন সব লোক নির্বাচিত হয়ে আসছে যারা ওই সমাজের নিকৃষ্ট প্রতিনিধি। তো এখন গৃহযুদ্ধের জায়গা আসছে, আগে যেমন বিশ্বযুদ্ধ ছিল, এখন গৃহযুদ্ধের, দেশের ভেতরেই যুদ্ধটা হচ্ছে, এবং এইটা ভাঙবে, নতুন একটা সম্পর্ক তৈরি হবে, মানবিক সম্পর্ক, যে সম্পর্কটা ওই যে প্রভু এবং ভৃত্যের না, যেটা একটা মানুষের সঙ্গে সাম্যের সম্পর্ক, অধিকারের এবং সুযোগের সাম্য থাকবে, সেই সম্পর্কটা প্রতিষ্ঠা করার জন্য এখন বিশ্বব্যাপী সংগ্রাম চলছে। সব দেশের মানুষ জ্ঞাতে অজ্ঞাতে লড়ছে তার জন্য। এই ব্যবস্থাটা সব পৃথিবীর মধ্যে আসতে হবে, এবং সেখানে যেটা প্রধান সমস্যা সেটা হচ্ছে যে সম্পদের ব্যক্তিগত মালিকানা নাকি সামাজিক মালিকানা। এই ব্যক্তিগত মালিকানাটাতে পুঁজিবাদ বিশ্বাস করে, এবং ব্যক্তিগত মালিকানার জায়গাটা এখন আর থাকতে পারছে না, মানে অল্প কয়েকটা লোকের হাতে এত সম্পত্তি, বাকি সব লোকরা বঞ্চিত, এটা টিকবে না। কাজে সামাজিক মালিকানার দিকে আমার মনে হয় যাবে, আমরাও যাব, এবং ওই জায়গায় না হলে আমাদের কোনো মুক্তি নাই। স্যার, দীর্ঘজীবনে তো অনেক ছাত্র পড়িয়েছেন, অনেক ছাত্র তৈরি করেছেন, পৃথিবীর নানা জায়গায় ছড়িয়ে আছে। আপনারই এক ছাত্র সৈয়দ মঞ্জুর ইসলাম, আপনার সম্পর্কে কি বলছে আমরা একটু শুনে আসি। অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী আমাদের সময়ের বাতিঘর। তিনি একাধারে একজন শিক্ষক এবং লেখক বলতে তিনি সৃজনশীল এবং মননশীল দুই শাখাতেই লিখে যাচ্ছেন দীর্ঘদিন থেকে। তিনি একজন সমাজচিন্তাবিদ এবং পশ্চিমে যাকে বলে পাবলিক ইন্টেলেকচুয়াল, তিনি সেই পাবলিক ইন্টেলেকচুয়াল, অর্থাৎ গণমানুষের পক্ষে দাঁড়ানো একজন বুদ্ধিবৃত্তি তাড়িত মানুষ। তিনি সম্পাদক ছিলেন
খুব ভালো সাহিত্য ম্যাগাজিনের, এখনও তিনি একটা সাহিত্য ম্যাগাজিনের সম্পাদনা করছেন। লেখক সৃষ্টি করেছেন, পাঠক সৃষ্টি করেছেন, এবং জ্ঞানটা যে একটা বিকাশমান বিষয় সেটি তিনি প্রত্যেকের ভিতর ছড়িয়ে দিতে পেরেছেন। ফলে তার সান্নিধ্যে আসা একটি আত্মশুদ্ধির পথে যাত্রা বলে আমি মনে করি। যারা তার লেখা পড়বেন তারা বুঝবেন যে আসলেই কত পরিব্যাপ্ত একটি জীবন তিনি কাটিয়েছেন এবং এখনও কাটাচ্ছেন। আমি আশা করি সে আর শতবর্ষিত হবেনি, তার লেখালেখির মাধ্যমে যেন তিনি হাজার বর্ষী হন, আমাদের সংস্কৃতিকে ক্রমাগত সমৃদ্ধ করেন এবং আমাদের যে বাতিঘর কথাটি বললাম, পথ দেখান ক্রান্তিকালে শান্তিতে, আমাদের সংকল্প যেন হয় তার আদর্শেই আমাদের জীবনটাকে গড়া এবং বাংলাদেশকে গড়া। কেমন লাগলো স্যার? না, এইগুলো তো খুবই অপ্রত্যাশিত এবং উপরি পাওনা। আমরা তো জানি না কার উপরে কী প্রভাব পড়ছে, কে কীভাবে দেখছে। এইগুলো তো মানে আশা করা যায় না যে এরকম আমরা প্রভাব পড়েছে বা এরকমভাবে আমরা এভাবে দেখছে মানুষ। তো এই নিশ্চয়ই এটা একটা চরিতার্থতা দেয়, যে সন্তোষ না, এটা চরিতার্থতা দেয় যে বোধহয় জীবনটা মানে ব্যর্থ হয়নি বা অকার্যকর হয়নি, এই বোধটা তৈরি হয়। হ্যাঁ, স্বাভাবিকভাবে দীর্ঘ বয়সে। বিকাশ ভাই, ছবিটা সম্পর্কে বলেন, স্যার সম্পর্কে বলেন, আমরা কি কথা বললাম সে সম্পর্কে। আপনার শিল্পী মানুষ, আপনার অভিজ্ঞতাটা একটু বলুন। এত বেচারাকে এত কষ্ট দিচ্ছেন কেন? কত কথা উনি ছবি আঁকতেছেন। স্যারের সাথে সামনে কথা বলা আমার আসলে এত মূল্যবান কথা শোনার পরে আমি হয়তো চিত্রকলা সম্পর্কে দুটি কথা বলতে পারি। আমার ছবিটা যদি স্যারের ভালো লাগে, আমি জানি না এটা কেমন লাগবে, হয়তো স্যারের মতো কতটুকু হয়েছে জানি না, কিন্তু আমার চেষ্টা যেটা, সেটি হয়তো স্যার দেখলে হয়তো কিছুটা। দেখতে পাচ্ছি যে আমি যথার্থভাবে এখানে উপস্থিত আছি, সামনের দিকে তাকাচ্ছি এবং আমার একটা অন্বেষণের ভাব আছে। স্যার, আপনার দীর্ঘ জীবন, বর্ণাঢ্য জীবন, অনেক দেখেছেন, অনেক শুনেছেন। আমরা একটা ছোট্ট অনুষ্ঠানে আপনাকে পুরোটা ধারণ করতে পারলাম না। আপনার একটু প্রবন্ধের বাইরে গিয়ে আপনার কথা সাহিত্য বা সৃজনশীল সাহিত্য নিয়ে আমরা একটু কথা বলবার চেষ্টা করেছি এবং আমাদের সঙ্গে আহ্বানে সাড়া দিয়ে আপনি এসছেন, অনেক কথা বললেন, অনেক অভিজ্ঞতার বিনিময় হলো। আপনাকে কৃতজ্ঞতা জানাই। আপনাকে অনেক ধন্যবাদ। শুধু দর্শক, আপনারা দেখলেন শিল্পবাড়ি অনুষ্ঠান পরিবেশিত হচ্ছে দর্জিবাড়ির সৌজন্যে, এবং আজকের এই অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশের এক অসাধারণ মানুষ, মনীষী, মনন ও মনীষার অন্যতম পুরোধা ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম চৌধুরী। আপনারা যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন।